হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এক্সাম অ্যালবাম। তোমাদের পরীক্ষার তো আর বেশি দেরি নেই। আর ফিজিক্যাল সায়েন্সে যে টোটাল যে নাম্বারটা থাকে সেটা হলো কি 25 নাম্বার থাকে। তো সেই 25 নাম্বার তোমরা কিভাবে তুলবে, কিভাবে তোমাদেরকে পরীক্ষার প্রিপারেশন নিতে হবে, তার জন্য আমি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, যাতে তোমাদের সুবিধা হয় পরীক্ষার প্রিপারেশন নিতে। তো প্রথমত আমাদেরকে যেটাই করতে হবে, যে কোনো পরীক্ষার জন্য ফার্স্ট আগে যেটা মাথায় রাখতে হয় সেটা হলো কি সিলেবাস। পরীক্ষার সিলেবাস কি কি আছে, পরীক্ষার সিলেবাসে কি কি আছে, কোন কোন চ্যাপ্টার আছে, কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। সেই সিলেবাসটা পুরোটা আগে রেডি করতে হবে। তারপরে আমাদেরকে দেখতে হবে যে কোন কোন জায়গা থেকে বেশি বেশি করে কোশ্চেন আসে বা প্রত্যেক ইয়ার কোশ্চেন রিপিট হয়, সেইগুলো বেশি ফোকাসে রেখে পড়াশোনা করতে হবে। তার মানে এটা নয় যে যেখান থেকে কোশ্চেন আসে না সেগুলো আমরা পড়বো না, সেগুলোও কিন্তু আমরা পড়বো, কিন্তু ফোকাসে বেশি করে রাখবো যে যে জায়গা থেকে যে যে পার্ট থেকে বেশি করে কোশ্চেন আসে। সেই জন্য সিলেবাসটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখাটা অত্যন্ত জরুরি। যে কোনো সিচুয়েশনে সিলেবাস আমাদেরকে আগে মাথায় রাখতে হবে। সিলেবাস সম্পর্কে যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের কোশ্চেন সম্পর্কে কোনো ধারণা থাকবে না যে কোন কোশ্চেন কোন পার্ট থেকে এসছে। সেই কারণে আরেকটা জিনিস হলো কি যে অনেক সময় কি বলতো কোশ্চেন রিলেটেড থাকে, একটা পার্টের সঙ্গে আরেকটা পার্টের সঙ্গে যে কোশ্চেন রিলেটেড থাকে, যেমন তোমার মোলের ধারণার সঙ্গে তোমার রাসায়নিক গণনার কোশ্চেন কিন্তু রিলেটেড থাকে। তো সেই জন্য আমাদেরকে সিলেবাসটা কিন্তু অবশ্যই আগে মাথার মধ্যে রাখতে হবে। তারপরে যেটা আমাদের করা দরকার সেটা হলো কি যে যখন যে পার্টটা আমরা পড়বো সেই পার্টটা আগে বুঝবো, বুঝে নেব। প্রথমেই কিন্তু আমরা মুখস্থতে যাব না। ভৌত বিজ্ঞান কোনো দিনও মুখস্থর মাধ্যমে কিন্তু কমপ্লিট ভাবে রেডি করা যাবে না, পসিবল নয়। সেই জন্য আগে কিন্তু আমাদেরকে বুঝতে হবে কোন টপিক কি বলতে চাইছে, তার সঙ্গে বাস্তবের কি সম্পর্ক আছে, দরকার আমরা উদাহরণ দিয়ে বুঝবো। এই সমস্ত কোনো কিছু বোঝার পরে তারপরে আমরা যেটা মুখস্থ করব সেটা হলো কি বলতো ফর্মুলা, যে এই জায়গাটা থেকে বা এই সিচুয়েশন থেকে কোনো ফর্মুলা বা কোনো সূত্র এসেছে কিনা সেই জিনিসটা শুধু আমরা মনে করে রাখবো। আর যত রকমের ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলোকে যে যে জায়গা থেকে বেশি করে কোশ্চেন আসছে সেই সেই জায়গার ফর্মুলাগুলোকে আমরা একটা জায়গায় লিখে রাখবো। আর প্রায় দিন আমরা চোখ বোলাবো। চোখ বোলাতে বোলাতে কি হবে, একটা টাইমে গিয়ে মুখস্থ হয়ে যাবে। অনেক সময় ডিরেক্টলি ফর্মুলা থেকেও কিন্তু অনেক রকমের কোশ্চেন চলে আসে। যেমন আমি যদি এখন বলি গতিশক্তি, জিজ্ঞেস করতেই পারে কোশ্চেনে যে গতিশক্তির সঙ্গে ধরো গতিশক্তি চেঞ্জ হলো, তাহলে মানে বেগ চেঞ্জ হলো, তাহলে তার গতিশক্তি কিভাবে চেঞ্জ হতে পারে। যদি আমরা ফর্মুলা জেনে রাখি যে গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তার মানে কি যে তার বর্গের সঙ্গে সমানুপাতিক ভাবে চেঞ্জ হবে। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। আবার কি যে যদি ফর্মুলা জানা থাকে অনেক সময় কিন্তু আমরা গ্র্যাফ সম্পর্কেও কিন্তু আমাদের ধারণা থাকতে পারে। যেমন ভালো করে দেখো, এখানে একটা ফর্মুলা লেখা আছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা যে ফর্মুলা, এই ফর্মুলা বা এই যে সমীকরণটা সেটা কিন্তু আবার সরলরেখার সমীকরণ। তার মানে কি যে যদি আমাদেরকে এই টাইপের কোনো সমীকরণ দিয়ে দেয় বা গ্রাফ দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে সেটা কিন্তু সরলরেখা বরাবর হতে পারে, মানে সরলরেখা হবে বা মূল বিন্দুগামী সরলরেখাও হতে পারে। সেই কারণের জন্য ফর্মুলাগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে অবশ্যই রাখা দরকার। ফর্মুলা রিলেটেড যে সমস্ত কোশ্চেন আছে, মানে কোশ্চেন আসেই, যে সমস্ত কোশ্চেন আসে বলে নয়, কোশ্চেন আসবেই আসবে। ম্যাথ থেকে শুরু করে বিভিন্ন যে সম্পর্ক আছে, তারপরে তোমার অনেক সময় ডিরেক্ট যে কোশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু মানে ক্যাটাগরি 1 বলো ক্যাটাগরি 2 বলো, তার জন্য কিন্তু ফর্মুলা গুলোকেও কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। সেই জন্য ফর্মুলা গুলোকে একটা জায়গায় করে নাও, একটা জায়গায় করে নিয়ে সেগুলোকে বারবার বারবার দেখতে থাকো, তাহলে তোমাদের দেখবে এক সময় গিয়ে মনে হয়ে যাবে। আমি কিছু ফর্মুলা, যেগুলো ইম্পর্টেন্ট যে ফর্মুলা গুলো আছে সেগুলো একটা জায়গায় করে রেখেছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। স্ক্রিনশট নিয়ে রাখবে, তাহলে কি হবে যে এই ফর্মুলা গুলো বারবার বারবার যদি দেখতে থাকো তাহলে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, তো ফর্মুলা যেমন মুখস্থ করবো আমরা, তার পাশাপাশি যে সমস্ত একক আছে একক আছে, তারপরে তোমার যে ধ্রুবক যে টার্ম গুলো আছে, অনেক সময় পরীক্ষাতে কিন্তু ধ্রুবক টার্ম নাও দেওয়া থাকতে পারে, কিন্তু আমাদের ক্যালকুলেশনের জন্য লাগতে পারে। যেমন পিভি ইকুয়াল টু এন আর আর এর মান যদি দেওয়া না থাকে তাহলে আমরা কি করে ক্যালকুলেশন করব। তো সেই জন্য কিন্তু কি বলতো যে আর এর মান বিভিন্ন এককে কিন্তু আমাদেরকে মনে করে রাখতে হবে। সেটা সিজিএস হতে পারে, এসআই হতে পারে, আবার কিন্তু লিটার এটিএম যে একক আছে সেই পদ্ধতিতেও কিন্তু আমাদেরকে মনে করে রাখতে হবে।
আবার এই ভ্যালুগুলো যদি আমরা মনে করে রাখি, তাহলে কি হবে, অনেক সময় যদি আমাদেরকে ডিরেক্টলি জিজ্ঞেস করে নেয় যে ইলেকট্রন ও প্রোটনের ভরের অনুপাত কত, তখন আমরা কি করে পাবো? আমরা যদি এখানে যদি আমরা ভরগুলো মুখস্থ করে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা অনুপাতটা কিন্তু একেবারে বলে দিতে পারবো। তারপর যদি যে আমাদেরকে এটা জিজ্ঞেস করতে পারে যে বরফ আর ধরো জল থেকে বরফ হয়েছে বা বরফ থেকে জল হয়েছে, হ্যাঁ, তো কতটা তাপ দিতে হবে, তাহলে কি যে যদি উষ্ণতার পরিবর্তন যদি না হয়, তাহলে তখন কি হবে যে তোমার অবশ্যই তাহলে লিন তাপ কাজে লেগেছে। এবার সেই লিন তাপটা কতটা কাজে লেগেছে সেটাও যদি আমরা মুখস্থ করে রাখি যে বরফ গলনের লিন তাপ কত, 80 ক্যালোরি পার গ্রাম, তার মানে কি 1 গ্রামের জন্য 80 ক্যালোরি তাপ লাগবে। তো সেইগুলো যদি আমরা মনে করে রাখি, আবার যে আপেক্ষিক তাপ আছে, আপেক্ষিক তাপের যে ভ্যালুগুলো আছে সেগুলো মনে করে রাখতে হবে, এককগুলো মনে করে রাখতে হবে। এককগুলো যদি আমরা মনে করে না রাখতে পারি যে সিডিএসএ কি, এসআইএ কি, তাহলে কিন্তু আমরা কনভার্ট করতে পারবো না, আমাদের ম্যাথ করতে গিয়ে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর ওই এককের সময় আর একটা জিনিস হয় যে বিভিন্ন অপশানে কিন্তু সংখ্যা একই থাকে কিন্তু একক আলাদা থাকে। যদি একক যদি আমরা মনে করে রাখতে না পারি বা একক যদি আমাদের মাথার মধ্যে না থাকে, তাহলে কিন্তু আমরা অপশন ঠিক চুজ করলাম কিনা সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তো ঠিক অপশন চুজ করার জন্য কিন্তু আমাদেরকে এককগুলো মনে করে রাখতে হবে। আর আরেকটা জিনিস হলো কি যে তোমার চিহ্ন, সংকেত, এগুলোও কিন্তু তোমাদেরকে মনে করে রাখতে হবে। যে যেমন সোডিয়ামের চিহ্ন হলো Na, তারপরে ক্যালসিয়ামের চিহ্ন হলো কি Ca, পটাশিয়ামের চিহ্ন হলো K। এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে মনে করে রাখতে হবে, না হলে পরীক্ষার সময় কিন্তু ভীষণভাবে মুশকিলে পড়বে। তাছাড়া তাদের যে পারমাণবিক ভর আছে সেগুলো তোমাদেরকে জেনে করে রাখতে হবে। তারপরে মানে পর্যায় সারণী যে সারণী বরাবর যে তোমার যে পরমাণু ক্রমাঙ্কগুলো আছে সেটা যদি মনে করে না রাখো, তাহলে ইলেকট্রন বিন্যাস করতে পারবে না। ইলেকট্রন বিন্যাস করতে যদি না পারো, তাহলে কোন পর্যায়ে কোন শ্রেণী সেটা যেমন করতে পারবে না, তার পাশাপাশি অ্যানায়ন হবে না ক্যাটায়ন হবে, তার ধর্ম কেমন হবে, ধাতু হবে না অধাতু হবে, সেগুলো কিন্তু মনে করে রাখতে পারবে না। সেই কারণে পর্যায় সারণীর যে জিনিসটা আছে সেটাও তোমাদেরকে মনে করে রাখতে হবে। তারপরে কোন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক কত, ভর কত, এগুলো কিন্তু মনে করে রাখতে হবে। আর তার পাশাপাশি আরেকটা জিনিস আমি বলবো যে কে কোন জিনিস আবিষ্কার করেছে, ইলেকট্রনকে আবিষ্কার করেছে, প্রোটনকে আবিষ্কার করেছে, ঠিক আছে, এই যে সায়েন্টিস্টের যে নামগুলো সেগুলো কিন্তু তোমরা মনে করে রাখবে। আর কত সাল সেটাও অনেক সময় ডিরেক্ট কোশ্চেন কিন্তু এই জায়গাটা থেকে আসে যে ইলেকট্রনকে আবিষ্কার করেছে কত সালে আবিষ্কার করেছে, বা প্রোটনকে আবিষ্কার করেছে কত সালে আবিষ্কার করেছে। এই জিনিসগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে তোমাদের পড়তে কিন্তু খুবই সুবিধা হবে। তো সেই জন্য আমি এটাই বলবো যে ফিজিক্যাল সায়েন্স যেমন তোমরা মুখস্থ না করে বুঝবে, তার পাশাপাশি কিছু কিছু টার্ম আছে, কিছু কিছু জায়গা আছে যেগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। মুখস্থ বলতে গেলে আমি এটা বলার চেষ্টা করছি মেমোরাইজ করতে হবে, বারবার বারবার করে মনে করতে হবে, মনে করে কিন্তু মাথার মধ্যে রেখে দিতে হবে এটা মানে এটা, এটা মানে এইটা, এই জিনিসগুলো। আর এটা হবে তখনই যখন তোমরা বারবার বারবার করে প্র্যাকটিস করবে। সেই কারণের জন্য এটা কিন্তু করাটা কিন্তু খুবই দরকার। তোমরা তাহলে তবেই কিন্তু পরীক্ষাতে 25-এ 25 পাবে, না হলে বাই চান্সে অনেক কিছু আছে যেগুলো তোমরা কিন্তু ছেড়ে আসতে পারো বা ভুল হতে পারে, ঠিক আছে। তার পাশাপাশি আমি এটাও বলবো, প্রথমে ভালো করে পড়ো, তারপরে বইটাকে বন্ধ করে দিয়ে তারপরে রিকল করো। 5 মিনিটে তুমি এ করো যে তুমি কি কি পড়লে, মেন মেন যে হেডিং গুলো আছে সেগুলো আগে মনে করো, মেন মেন যে টপিক গুলো আছে সেগুলো মনে করে নিলে তারপরে তুমি রিভিশন করো। আমি তো আমার মতে তো মানে উইকে একটা দিন তো অবশ্যই শুধুমাত্র রিভিশন করে মানে করার জন্য রাখা উচিত। সেটা তোমার পড়া হতে পারে, মানে থিওরি হতে পারে, যতগুলো তুমি কোশ্চেন সলভ করেছো সেগুলো আবার রিভিশন করা হতে পারে, পিওয়াইকিউ রিভিশন হতে পারে, যে কোনো কিছুই করো না কেন সেটা আমার মতে যত বেশি তুমি রিভিশন করবে তত বেশি তোমার জন্য ভালো হবে। তো সেই জন্য রিভিশনটা অবশ্যই করবে। আর ক্যাটাগরি 2-তে বা মাঝে মাঝে ক্যাটাগরি 1-এ কিন্তু ম্যাথ আসে, আর এই জায়গাটাতে গিয়েই ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রবলেম হয়ে যায় যে ম্যাথে আটকে যায়, সে বারবার ম্যাথ প্র্যাকটিস করা সত্ত্বেও কিন্তু পরীক্ষার হলে গিয়ে সেই একটু হলেও ঘাবড়ে যেতে পারে। তো সেই জন্য আমি এটা বলবো তোমরা ঘাবড়ে না গিয়ে তোমাদের যেটা উচিত এখন থেকে ডেলি ডেলি ম্যাথগুলোকে প্র্যাকটিস করা, কোন কোন টাইপের ম্যাথ বেশি করে এসেছে, কোন জায়গার ম্যাথগুলো বারবার বারবার করে রিপিট হচ্ছে, সেই জায়গার সেই ফর্মুলাগুলোর
মানে ম্যাথগুলো বারবার করে করা, তার জন্য আলাদা একটা খাতা করে নাও, সেই আলাদা খাতাতে বারবার করে সেই ম্যাথগুলোকে করো। পরীক্ষার আগে, একেবারে পরীক্ষার আগে যেন সেই খাতাটা তোমরা দেখে যেতে পারো। তাহলে কি হবে, যদি তোমরা ক্যালকুলেশন নাও করতে পারো, যদি অ্যান্সারটা মনে থাকে, তাহলে অ্যান্সার দেখে তোমরা অ্যান্সারটা মানে অপশন দেখে তোমরা অ্যান্সারটা ওখানে ঠিক করে দিয়ে আসতে পারো। আর তার পাশাপাশি এটা বলবো যে ডেলি ডেলি ম্যাথ করো। যত টাইপের তুমি ম্যাথ পাচ্ছ, যতবার তুমি ম্যাথ প্র্যাকটিস করবে তোমার জন্য সুবিধা। সেই জন্য অবশ্যই ম্যাথ প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত ভালো করতে পারবে পরীক্ষাতে। আর আমি ম্যাথ সলভের সময় একটা জিনিস বলবো যে এককটা অবশ্যই খেয়াল করে রাখবে, কোন এককে দেয়া আছে, সব টার্মগুলো একই এককে দেয়া আছে কি না। এই জায়গাটাতে ম্যাক্সিমাম স্টুডেন্টই ভুল করে, যে কোন একক দেয়া আছে সেটা খেয়াল না করে মানে নর্মালি গুণ বা যোগ ভাগ করে দিয়ে কিন্তু অ্যান্সার করে দিয়ে চলে আসার চেষ্টা করে, কিন্তু সেটা নয়। অনেক সময় অপশনে হয়তো তোমার যেটা অ্যান্সার এসছে সেটাও দেয়া আছে, কিন্তু অপশন অ্যাকচুয়াল হবে, যেটা সঠিক অ্যান্সার হবে সেটা কিন্তু অ্যাকচুয়াল হবে অন্যটা। তার কারণ হলো সেখানে একক অন্য আছে। তো সেই জন্য এককটা অবশ্যই খেয়াল করে রাখবে, তাহলে দেখবে পরীক্ষাতে অবশ্যই তুমি 25 পাবে, ফুল নাম্বার অবশ্যই পাবে। আর এই যত আমি এই যে বারবার করে বলছি ম্যাথ প্র্যাকটিস করো, কোশ্চেন প্র্যাকটিস করো, তার জন্য তো তোমাদের কাছে যে সমস্ত বই আছে সেগুলো যেমন প্র্যাকটিস করবে, আমার মতে আরো ভালো হয় মক টেস্ট দেয়া। যত বেশি তোমরা ফুল লেন্থের মক টেস্ট দেবে তত বেশি নিজেদের ভুলগুলোকে বুঝতে পারবে, আর ভুলগুলোকে বুঝতে পারলে তাহলে তোমরা সেই টপিকের সেই জায়গাটা কি করবে, পড়তে পারবে। আর তারপরে তত বেশি কম তোমাদের ভুলটা হবে। তাই অবশ্যই বারবার বারবার করে মক টেস্ট দাও। আর সেই জন্য এএনএম জিএনএম এর মক টেস্ট আমাদের এক্সাম অ্যালবাম নিয়ে এসেছে, দেখো খুব কম প্রাইসে। তো তোমরা সেই যদি তোমরা নিয়ে থাকো তাহলে তো অবশ্যই ভালো, বারবার করে সেই মক টেস্টটা দাও। আর যদি না নিয়ে থাকো তাহলে অবশ্যই এই নাম্বারটাতে তোমরা কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করার পরে তোমরা মক টেস্ট পেয়ে যাবে। বারবার করে যত বেশি মক টেস্ট দেবে তোমাদের ভুলগুলো তোমরা তত বেশি বুঝতে পারবে, তারপরে তোমাদের ভুলগুলো আরো বেশি করে মানে কম হবে, কম ভুল হতে থাকবে। তাহলে এক সময় গিয়ে কি হবে, তোমাদের ভুল আর হবে না। তার মানে কি, তোমাদের পরীক্ষায় যে রেজাল্টটা আসার চান্স আছে সেটা অবশ্যই 100% আসার চান্স আছে। তো অবশ্যই সেজন্য তোমরা মক টেস্টটা নিয়ে নাও। আর বারবার করে তোমরা PYQ সলভ করো। এবার PYQ সলভ করো মানে PYQ এর যে কোশ্চেন যে রিপিট হবে তার তো কোনো গ্যারেন্টি নেই, কিন্তু PYQ সলভ করার মাধ্যমে তোমাদেরকে এটা দেখে নিতে হবে যে কোন কোন টাইপের কোশ্চেন আসছে, কোন জায়গা থেকে বারবার কোশ্চেন রিপিট হচ্ছে, এই অ্যানালাইসিসটা তোমাদের আগে করতে হবে। এই অ্যানালাইসিসটা যদি করতে পারো তাহলে সেই জায়গা থেকে যদি তোমরা সেই জায়গার টপিকটা খুব ভালো করে পড়ে থাকো, ম্যাথগুলো দেখে রাখো, কোশ্চেনের অ্যান্সারগুলো পড়ে রাখো, তাহলে দেখবে তোমরা কোশ্চেন অবশ্যই কমন পাবে। তো সেই জন্য বলবো PYQ মানে সলভ করো। তার মানে এটা নয় যে PYQ থেকে রিপিট হওয়ার আশা রাখো, রিপিট হওয়ার আশা রাখবে না, সেটা অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে তারপরে সেই জায়গাটা খোঁজার চেষ্টা করো যে কোন জায়গা থেকে বারবার বারবার করে কোশ্চেন রিপিট হচ্ছে, কোন টপিক থেকে, কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছেই আসছে, সেই জায়গাটা তোমরা বোঝার চেষ্টা করো। আর আরেকটা জায়গা আমি বলবো সেটা হলো কি, যে ক্যাটাগরি 1 যা হয় ক্যাটাগরি 2 তে গিয়ে অনেকেরই মানে বেশি প্রবলেম হয়। তার তার কারণ হলো এটা যে ক্যাটাগরি 2 এ কি হয়, যে 4টে অপশন থেকে অনেকে 2টো অপশন যখন দেখে ঠিক আছে, তখন 3rd আর 4th নাম্বার অপশন কিন্তু দেখে না। তো সেই জন্য আমি এটা বলবো ক্যাটাগরি 2 এ অবশ্যই তোমরা 4টেই অপশন দেখবে, 4টে অপশন দেখার পরে তারপরে যতগুলো তোমাদের ঠিক বলে মনে হবে ততগুলোই তোমরা ঠিক অ্যান্সারটা করে আসবে। আশা করছি এই টিপসগুলো বা এই টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই ফিজিক্যাল সায়েন্সে পরীক্ষাতে অবশ্যই তোমরা 25 পাবে। আশা করছি তোমরা পরীক্ষা ভালো দাও। তো এই টিপসগুলো ফলো করার চেষ্টা করো। ওকে।